এখনো আমরা দেখছি যে ফেব্রুয়ারিতে যদিও সরকার বারবার বলছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে কোনো মূল্যে, এবং সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশ না হলে এটা অস্থিতিশীল পরিবেশে যাবে, নিরাপত্তাহানি হবে, ক্রান্তি লগ্নে উপস্থিত হবে, নানান ভাষায় বলা হচ্ছে। সেটি তিনি যখন দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বললেন, এটি তার যে মনোভাব সেটিকে আরো নিশ্চিত করে, এবং আমরা নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা শঙ্কা তৈরি হচ্ছে এবং তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। সেটি এক ধরনের একটি গুরুত্বপূর্ণ মেসেজ। ফয়েজ ভাই যেটা বললেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের উন্নয়ন সহযোগীরা আছে, আমাদের সাথে যাদের কূটনৈতিক সম্পর্ক আছে, এর বাইরেও আমাদের ফরেন এইড রিলেটেড ইস্যুসগুলো আছে, ইনভেস্টমেন্ট অনেক দেশের সাথে জড়িত, তারা সবাই কিন্তু এক ধরনের আমি মনে করি দেশের মতো বাইরেও নির্বাচিত সরকার আসবে বা এই মুহূর্তে অনির্বাচিত সরকারটা সিনড্রোমের মধ্যে ভুগছে, এবং সবাই মোটামুটি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটা ধরে নিয়ে এখন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মেসেজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে তিনটি ক্ষেত্রেই। একটি হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের উন্নয়ন সহযোগী যাদের আমাদেরকে এডিবি বাস্তবায়নে সাহায্য করে, যেটি এখনো প্রায় 37% বা 40% আমাদের এডিবি। আর তৃতীয় হচ্ছে যে রাজনৈতিক পলিটিক্যাল স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে স্ট্র্যাটেজি থাকে, এটা ফয়েজ ভাই আরো ভালো বলতে পারবেন, যে কাজ চালিয়ে নেয়া, কিন্তু যখন নির্বাচন ঘোষণা করবেন তখন ওই দেশগুলো তারা অ্যাসেস করা শুরু করলে যে কোন দল ক্ষমতায় আসতে পারে, কে বিরোধী দল হতে পারে, তারা তাদের স্ট্র্যাটেজি সাজানো শুরু করে। তাদের জন্য কিন্তু এই মেসেজটি গুরুত্বপূর্ণ। আর তৃতীয় যেটা বললাম যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুবই দরকার, কারণ জুলাইয়ে যে আন্দোলনের কথা আমরা বলছি এটার সাথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সাথে একটা এমপ্লয়মেন্টের সম্পর্ক থাকে। আমরা 2034-এর মধ্যে $1 বিলিয়ন ইকোনমিতে যেতে চাই, সেটা যুক্ত থাকে। যদিও নর্মালি আমরা বলি যে একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নেগোসিয়েশন অর্থাৎ ইনসেপশন টু কনক্লুশন এই পিরিয়ডটা 3 থেকে 5 বছর। সেই ধরনের মেসেজগুলো যারা আন্তর্জাতিক বাজারে শ্রমমূল্য বৃদ্ধি, ওভারঅল উৎপাদন খরচ বৃদ্ধি, পার্টিকুলার আসিয়ান কান্ট্রিগুলোতে যেমন জাপান, চায়না আমাদের এখানে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য এটা খুব একটা স্ট্রং মেসেজ। আমাদের ইউকে ইউএসএ কিন্তু ইনভেস্টমেন্ট এখানে আছে, তখন আশ্বস্ত হতে পারে তারা যে না, একটা নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার আসবে, স্থিতিশীলতা দেখতে পাবে। এই তিনটা পার্সপেক্টিভ থেকে কিন্তু কালকের এই ভাষণটা গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে আলোচনার বাইরে গিয়ে কোনো একটি পক্ষ আবার রাস্তায় চলে যাচ্ছে, যেটা আমি মনে করি আমরা যে নতুন সংস্কৃতি বিনির্মাণের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তার শুরুটা হচ্ছে রাজনীতিবিদদের আচরণ এবং পরিশীলতার মাধ্যমে, তার বিপক্ষে বলে আমি মনে করি। সেই জায়গাটাতে কিন্তু একটা মেসেজ, যে সর্বোচ্চ পর্যায়ে যখন উনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে কয়েকটা জিনিস কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে নিশ্চয়ই জুলাই সনদের একটা বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে যে এক্সটেনশনটা হলো, আমরা কেউই চাই না যে এর পরে আর 1 মাসের পরে আর বাড়ুক। দ্বিতীয়ত হচ্ছে যে পিআর পদ্ধতি সহ নানান দল নিষিদ্ধ করা না করা অনেক আলোচনা আমরা শুনছি। যখন এটা উনি আন্তর্জাতিক অঙ্গনে কনফার্ম করলেন, তারা যদিও একটা ছোট অংশ, হয়তো একেবারে ছোট অংশ আশাহত হলেও অন্য বড় অংশ যারা রাজনীতির মাঠে, তারা কিন্তু খুব আশান্বিত হবে না, আমরা সাধারণ মানুষ হিসেবে এটা আশান্বিত হবে। এবং ওই যে অনিশ্চয়তার দোলাচল, সেক্ষেত্রে কিছুটা হলেও বা অনেকটাই এটা আশার সঞ্চার করবে। এই আমার চারের পয়েন্টের ক্ষয়ে আরেকটা যুক্তি আছে, সেটি হচ্ছে যে আপনি যখন এরকম ফার্ম অবস্থানে থাকবেন, আপনি যদি নির্বাচনে আসলে যেতে চান এবং আপনি প্রার্থীও ঘোষণা করেছেন, তাহলে আপনি কিন্তু ধরে নেবেন যে আসলে পিআর বা অন্য জিনিসকে সামনে এনে সম্ভবত নির্বাচন পেছানো যাবে না। সো আমাকে নির্বাচনের প্রস্তুতিতে ফিরতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ঘরে ফিরতে হবে, আন্দোলনে নয়। সেই আন্দোলনে কিন্তু আজকে প্রথম ফেজটা শেষ হলো গতকালকে। এখন আমরা দেখতে চাই, এবং সেখানে এটা একটা পাওয়ারফুল পাঞ্চ যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এবং আমরা সবাই বিশ্বাস করি সম্ভবত আর্থসামাজিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, সবকিছু মিলে আমাদের ইউনূস স্যারও যে আর ক্ষমতায় থাকতে চান বা প্রলং করতে চান না, ক্ষমতায় থাকতে চান না বা প্রলং করতে চান না, এটা কিন্তু এখন ক্লিয়ার। তো সবকিছু মিলিয়ে দেশের অঙ্গন বাদ দিয়ে বহিরাঙ্গনের এই মেসেজটা ইম্পর্টেন্ট। সাথে আরেকটা জিনিস একটু যোগ করি আমি সাপ্লিমেন্টারি হিসেবে, নির্বাচন কমিশনও কিন্তু খুব জোর দিয়ে গত পরশুদিন বলেছে যে প্রচলিত ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, এবং তারা এখন সিভিল ডায়ালগে ইনভলভ। আগামীকাল আমারও নির্বাচন কমিশনে যাওয়ার কথা, যে নির্বাচন কিভাবে হবে না হবে একটা আমন্ত্রণ পেয়েছি। তো সবকিছু মিলে আমি এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে করি। আরেকটি দিক আমরা যেটা ফয়েজ ভাই একটু টাচ করলেন, যে আমরা দেশে কি করছি, আমাদের গভর্নেন্স নিয়ে ইস্যু ছিল, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা নিয়ে বিষয় ছিল, মানবাধিকার, সুশাসন, এই জিনিসগুলোকে উনি তুলে ধরেছেন। জাতীয় সংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার, তার রোল এখানে ইনভেস্টিগেশন, সেটাকে বলেছেন।
নিবর্তনমূলক ব্যবস্থা যেন না হয়, সেখানে আমরা অলরেডি স্বাক্ষর করেছি, সেটার কথা উনি উল্লেখ করেছেন। সো বাংলাদেশকে যে এই যে জুলাই আন্দোলনের পরে যে নতুন করে উপস্থাপন করা বিশ্বের দরবারে, প্রথমবার উনি হয়তো বলেছেন যে এটা করব, এবার কিছু কিছু আলোচনা উনি করতে পেরেছেন যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে অর্থনৈতিক সংস্কারের জায়গাটা উনি এনেছেন। আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যে যদিও এটা মোস্টলি ডিপেন্ড করে দুটো দেশের মধ্যে, যে ইলিগাল মানিটা রিকভার করা, যেটা বাইরে যেটা চলে যায় সেই টাকাটা, এবং উনি বারবারই জোর দিয়েছেন যে সব দেশের মধ্যে এই একটা মতামতের সমন্বয় এবং মতামত এবং কাজের সমন্বয় থাকা দরকার। এবং একটা ভালো কথা উনি বলেছেন যে যে দেশগুলোতে টাকা পাচার হচ্ছে গরিব দেশগুলো থেকে বা বাংলাদেশের মতো দেশগুলো থেকে বা উন্নয়নশীল দেশগুলো থেকে, সে দেশের টাকাটা যে ডিপোজিট হচ্ছে এটা গরিব মানুষের টাকা, এটা বঞ্চনা শিকার বা দুর্নীতির মাধ্যমে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা ডিস্ট্রিবিউশন করানো দরকার দারিদ্র্য বিমোচনের জন্য, উন্নয়নের জন্য। এই কথাটা আমার ভালো লেগেছে বক্তব্যের মধ্যে।